শুভ সকাল বন্ধুরা। আর সবার প্রথম জানাই তোমাদের শুভ নববর্ষ। আজকের এই দিনটাতে আমাদের এই দক্ষিণেশ্বরটা খুবই জনপ্রিয় এই কারণে, কেননা আজকের দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। তার জন্য দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর পুজো করার জন্য শয়ে শয়ে লোক এসে ভিড় করে। দূর দূরান্ত থেকে লোকের ঢল নেমে আসে এবং সেই দিনের যে ভিড়, সেই ভিড় ঠেলা মানে অনেক দেরি হয়, অনেক মানুষ অপেক্ষা করে মায়ের পুজো দেন। তো তাদের সেই ভক্তদেরকে আমি আমার তরফ থেকে, আমার দিক থেকে খুবই শ্রদ্ধা জানাই। তো আজকের দিনে আমরা ভাবলাম যে ভবতারিণীর মন্দিরে তো আমি পুজো দিই সবসময়, উনি সবসময় আমার সাথে থাকেন। তো আজকে আমি ভাবলাম আমাদের এই দক্ষিণেশ্বরের যে প্রাচীনতম মন্দির রয়েছে সেই মন্দিরে আজকে তোমাদেরকে নিয়ে যাব, কেননা এই মন্দিরের ঐতিহাসিক কাহিনী তোমাদের সাথে শেয়ার করলে তবেই তোমরা জানতে পারবে যে এই দক্ষিণেশ্বরের নাম কি করে হলো আর এই নামকরণের মহান উৎসটা কোথায়। তো আর দেরি না করে আমি তোমাদেরকে বলতে চাই যে আজকে আমি যাচ্ছি বুড়ো শিবতলা। দক্ষিণেশ্বরের মহান এই মন্দির হচ্ছে বুড়ো শিবতলা, যেখানে শিবলিঙ্গ নিজের ভূগর্ভ থেকে বেরিয়ে এসছেন, পাতাল ভেদ করে বেরিয়ে এসছেন এবং সেই মন্দির আজকের নয়, 2000 বছর বয়স হয়ে গেছে সেই মন্দিরের। কেননা এই মন্দির বহু প্রাচীনকালের মন্দির, যে মন্দির প্রচণ্ড জাগ্রত এবং মানে এখানকার বাসিন্দারা এবং আমাদের এই দক্ষিণেশ্বরের বাসিন্দারা এই শিবকে খুবই মেনে চলেন। তো আজকে আমি তোমাদের সাথে এই মন্দির সম্পর্কে বেশ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, আমরা এখন একটা রিক্সা বুক করে নিয়েছি, কেননা আমরা আজকে সবাই মিলে যাচ্ছি, চার্লিও সাথে রয়েছে, সবাই মিলে আমরা যাচ্ছি এই মন্দিরে। তাহলে চলো আর দেরি না করে চলে যাওয়া যাক। তোমাদেরকে প্রথমেই আমি যেটা জানাতে চাই, আমাদের এই দক্ষিণেশ্বর নাম কিন্তু আগে ছিল সম্বলপুর নামে পরিচিত। সেই টাইমে বান রাজার আমলে রাজধানী ছিল এই দক্ষিণেশ্বর। পরে এই সম্বলপুর নাম চেঞ্জ হয়ে দক্ষিণেশ্বর হয়। তাও সেটা এই দক্ষিণেশ্বর হওয়ার কারণই হলো আমাদের এই বুড়ো শিবতলা। এই বুড়ো শিবতলা আমাদের প্রতিষ্ঠিত রয়েছে দক্ষিণে। এই দক্ষিণের বুড়ো শিবের নাম থেকে নামকরণ হয়েছে দক্ষিণেশ্বর। 1855 খ্রিস্টাব্দে রানী রাসমণি যখন দক্ষিণেশ্বরের আমাদের মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেন, তারপরেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও এই বুড়ো শিবতলায় এসে অনেক সাধনা করে গেছেন, পুজো করে গেছেন। তো এখানে অনেক স্মৃতি মানুষের মধ্যে জড়িয়ে রয়েছে। আর এই যে দক্ষিণেশ্বরের বুড়ো শিবতলা, ইনি নিচ থেকে যে পাতাল ফুঁড়ে উঠেছেন, একে বলা হয় শৈব ক্ষেত্র। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই শৈব ক্ষেত্রটা কি? শৈব ক্ষেত্র মানে যেখানে শিব আছেন সেখানেই কালী ক্ষেত্র তৈরি হয়। কেননা কালীঘাটের নকুলেশ্বর শিব থেকে দক্ষিণেশ্বরের বুড়ো শিব অবধি এই যাত্রাটাকে বলে শৈব ক্ষেত্র। কালীঘাটের নকুলেশ্বর শিব থেকে দক্ষিণেশ্বরের বুড়ো শিব অবধি এই শৈব ক্ষেত্র যেখানে প্রতিষ্ঠিত, সেখানেই থাকবেন কালীর অধিষ্ঠান। তাই এই বুড়ো শিবতলার ঠিক অপোজিটেই রয়েছে আমাদের মুক্তকেশী কালী মন্দির। এই কালী মা কিন্তু দক্ষিণেশ্বরের মা ভবতারিণী কালীর থেকেও অনেক পুরনো, কেননা এই কালী মায়ের প্রতিষ্ঠান হয়েছে 1840 সালে। তাই এই কালী হচ্ছেন মুক্তকেশী কালী, খুবই জাগ্রত এবং মনের যত ভক্তের মনের বাসনা কামনা সব পূরণ করে দেন। এই বিশ্বাসেই ভক্তরা সবাই ছুটে ছুটে আসে পুজো দিতে। 2000 বছর পুরনো এই মন্দির আজ অনেক
প্রাচীন হয়ে যাওয়ার ফলে অনেক জায়গায় ভগ্নপ্রায়। তাই ভক্তদের অনুরোধে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে এর একটু হলেও মেরামত করা যায়। এই মন্দিরে প্রত্যেক শ্রাবণ মাসে শিবরাত্রিতে মহাযজ্ঞের আয়োজন করা হয়। আর শ্রাবণ মাসের শেষ সোমবারও এখানে বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এখানে মহাযজ্ঞের আয়োজন করা হয়। আর এই যজ্ঞের কিছু আন্তরিক অর্থ, কিছু বাণী আমাদের এই মন্দিরেরই ভক্তের কাছ থেকে আমার শুনে নেওয়া, যে বাণীটা, যে আন্তরিক কথাটা আমি তোমাদেরকে শেয়ার করতে চাই, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা শোনো, দেখবে তোমাদেরও মনটা অনেক হালকা হয়ে যাবে। আর আমি এখানে মন্দিরের বাইরেই বেশ কিছু ধূপ, বাতাসা এগুলোর ব্যবস্থা রয়েছে। তো যে যার মতন সামর্থ্য অনুযায়ী এখান থেকে কিনে নিতে পারো। তো আমিও এখান থেকে ধূপ, প্রদীপ, বাতাসা নিয়ে নিলাম, নিয়ে বাবার মন্দিরে ঢুকবো পুজো করতে। ওমকারেতে পরম প্রভু মৃত্যুঞ্জয় শিব, তার কৃপাতে বেঁচে আছি আমরা সকল জীব। বাবা বুড়ো শিব, তার পাশেতে মুক্ত কিসি, ভবতারিণী ও আদ্যাশক্তি মহামায়া, শ্মশান দেবী গঙ্গা। ভক্তের মনে নেই কোনো ভয়, জাগিবে না কোনো সংজ্ঞা। রামকৃষ্ণের সাধনা ক্ষেত্র, মোদের জন্মভূমি। পৃথিবীর বুকের যত দেবদেবী আছো, সবার চরণে নমি। পৃথিবীর যত ব্যাধি আছে, নিপাত করো প্রভু। ভক্তের যত ব্যাধি আছে, নিপাত করো প্রভু। ভক্তের যত বাসনা কামনা, পূর্ণ করো প্রভু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাই আমার সাথে এই মন্দিরে তোমরাও প্রার্থনা করো যাতে সবার মনস্কামনা পূরণ হয়ে যায়। যেখানেই শিব সেখানেই শক্তির খেলা। তাই এই শক্তির খেলার সাথে আমরা এই তুচ্ছ প্রাণীরা কেউ নই। তাই উঁচ নিচ ভেদ না করে সবাই মিলে এই শক্তির আরাধনা করাই শ্রেষ্ঠ। আমি মায়ের সামনে তো যেতে পারিনি, কেননা অনেক ভিড়, অনেক লাইন ছিল। কিন্তু আমি চেষ্টা করেছি যাতে তোমরাও আমার সাথে এই মায়ের শক্তিকে দর্শন করতে পারো। আমার তো দর্শন হয়ে গেল। এবার আমি চার্লিকে সামলাচ্ছিলাম, তো এই ফাঁকে আমার বড় গিয়ে দর্শন করে এলো।
যেখানে শিব যেখানে কালী থাকবে নাকি ভস্ম। এই দেখো, এটাই হচ্ছে শ্মশান ঘাট। এই শ্মশান ঘাটের রাস্তা। এই রাস্তাটা দেখার পর একটা টাইমে মনটা খুব ভারী হয়ে গেছিল, কেননা এইখানেই আমার বাবা, স্বর্গীয় বাবাকে নিয়ে আসা হয়েছিল। তো এই কথাটা ভেবে আমার একটু তো খারাপ লাগছিল, কিন্তু আবার এটাও ভাবছিলাম যে তিনি নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছেন, তার জন্যই উনি এরকম একটা স্থানে থেকে স্বর্গীয় হয়েছেন। যাই হোক, পুজো তো হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। কেননা বাড়ি ফিরে অনেক কাজ রয়েছে, কেননা সকাল থেকে আমরা এই মন্দিরে পুজো দিতে এসছিলাম, অনেক সময়ও এখানে লেগেছে। তো মনটা খুব ভালো করে ফিরে গেলাম বাড়িতে। এই দেখো, দক্ষিণেশ্বর মা ভবতারিণীর লাইন চলে গেছে, যে ফেরিঘাট অবধি চলে গেছে, দক্ষিণেশ্বরের ফেরিঘাট অবধি চলে গেছে। মানে এত বড় লাইন হয়েছে এই 1 তারিখে। মানে যত দূর দূরান্তের ভক্তরা এসে পুজো দেয়, তো আমি তাদেরকে মানে মন থেকে খুব শ্রদ্ধা জানাই যে তারা সময়কে উপেক্ষা করে এসে মায়ের টানে চলে এসছেন পুজো দিতে। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। দেখো, আজকে আমরা সকাল সকাল ভাবলাম যে যখন বছরের শুরু, তাহলে একটু মানে মন্দির দর্শন করে পুজো দেওয়াটাই ভালো। এবার আমাদের এই দক্ষিণেশ্বরে আজকের দিনে পুজো দেওয়াটা মানে দুষ্কর ব্যাপার। দিচ্ছে না যে তা নয়, দূর দূরান্ত থেকে লোক এসে দিচ্ছে, কিন্তু তোমরা তো সবাই জানো আমাদের চার্লিকে নিয়ে তো অতক্ষণ বাইরে সবাই মিলে থাকা সম্ভব নয়। তো আমাদের ইচ্ছা ছিল আজকে 3 জনেই বেরিয়ে, চার্লিকে নিয়ে 4 জনেই বেরিয়ে পুজো দেব। তো আমি ভাবলাম আজকে সোমবার, আর তার থেকেও বড় হচ্ছে যে আজকে বছরের শুরু প্লাস সোমবার, বাবার বার। তাই আমাদের দক্ষিণেশ্বরের যে বিখ্যাত মন্দির বুড়ো শিবতলা, সেখানে গিয়ে, আর তার পাশেই ছিল মুক্তকেশীর কালীবাড়ি, তো মায়ের দর্শনও করে নিলাম, একদিকে বাবার দর্শনও করে নিলাম। তো খুব ভালো লাগলো পুজো দিয়ে আসতে গিয়ে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, 11:30টা তো বেজেই গেছে এখন। তো ঝটপট কিছু একটা বানাতে হবে। তো আজকে তো এমনি নিরামিষের দিন, তো পনির আছে, আমি উড়িষ্যা থেকে যে পনিরটা এনেছিলাম ওই পনিরটাই আজকে বানাবো। পনির বাটার মশলা করব, আর এই একটু ভাত বসিয়ে দেবো। ভেবেছিলাম বাসন্তী পোলাও করব, তো আমার বর বলছে যে বাসন্তী পোলাও আর অনেক খেয়েছি, আর খাবো না, প্লেন রাইস। তো প্লেন রাইসই করব। তো ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। তো এখন আমরা একটু কফি খেয়ে নিচ্ছি, তারপরে আবার রান্নাটা স্টার্ট করব। কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা এই কটাই বেটে নিয়েছি। কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে একটু দই ফেটিয়ে রেখেছি। আর এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই ভাজার পর এটা লাল লাল করে ভাজবো, তারপরে এটা ঠান্ডা হওয়ার পর পুরো মিশ্রণটাকে একটা পেস্ট বানিয়ে নেব, ঘন মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমার এই ভাজাগুলো হয়ে গেছে, তাই আমি বাটিতে আলাদা করে তুলে রেখেছি। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব একটু ঠান্ডা হলে। এদিকে পনিরগুলোকে আমি হালকা লালচে করে একটু ভেজে তুলে রাখলাম। বাকি পনিরগুলোকে এরকমই ভাবে ভেজে নিচ্ছি। গুলো ভেজে তুলে রাখার পর আমি এখানে কিছুটা বাটার দিলাম। বাটার দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো দারচিনি, একটা এলাচ আর লবঙ্গ দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি যে এই মশলাটা পেস্ট করে রেখেছি, এই যে মশলা আমি পেস্ট করে রেখেছি, এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটাকে আমি এখন দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম। এবার এটা একটু কষা কষা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনে জিরে গুঁড়ো,
একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, রংটা সুন্দর হবে সেই জন্য। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। যদিও এটা আমার আগেও ভাজা হয়েই গেছিল, তাও একবার একটু তেলটা ছেড়ে এলে তখন আমি কাজু পোস্ত আর যে কাঁচা লঙ্কা বেটে রেখেছি ওটা দিয়ে দেবো। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি ওই পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দেবো। ভালো করে মিশ্রণটাকে তেলটা ছাড়তে হবে, কষাতে হবে। ভালো করে কষে গেছে, এবার আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনোভাবে ছানা ছানা ভাব না আসে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা হয়ে এসছে, এবার আমি একটু নামানোর আগে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি। সাথে দিয়ে দিচ্ছি একটু খোয়া ক্ষীর। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কসৌরি মেথি। কসৌরি মেথি দেওয়ার সময় একটু হাতের মধ্যে রাব করে নিয়ে দিলে সেটার টেস্টটা দারুণ হয়। আমার পনির বাটার মশলা রেডি। তোমরাও ঠিক এইভাবেই বানিয়ে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে। এদিকে আমাদের চার্লি দেখো, মা পুজো দিতে গেছে, সেই অপেক্ষা করছে কখন মা নামবে আর ও নকুলদানা খাবে। ও পুজোর নকুলদানা খেতে ভীষণ ভালোবাসে। তো আমরা তো নকুলদানা দেওয়ার সময় ভাবি আমাদের ভৈরব ঠাকুরকেই হয়তো দিচ্ছি, তো সেই মনস্কামনা নিয়েই দিই। দেখো এরকম বাচ্চাদের মতন করে নকুলদানা খাওয়ার জন্য। যাই হোক, তারপর আমরা লাঞ্চটাও সেরে নিলাম। তো আমার বরের আবদার ছিল আজকে কড়াইশুঁটির কচুরি খাবে, তাই দেরি না করে লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে আমি, যাতে ও তো আবার তাড়াতাড়ি বেরোবেও কারণ ওর ট্রেন রয়েছে, তো আমি দেরি না করে খাওয়া দাওয়া শেষ করার পরেই আমি ঝটাপট শুরু করে দিলাম কড়াইশুঁটি কচুরির জন্য। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সির বোলে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, আদা, এইগুলোকে আগে মিক্সি করে নেব। গুড ইভিনিং বন্ধুরা। আজকে ঘুম থেকে একটু উঠে মনে হলো একটু কড়াইশুঁটির কচুরি করলে হয়, কেননা দুপুরে ওই পনির বাটার মশলাটা এত সুন্দর টেস্ট হয়েছিল। তো আমার বর বলল যে তাহলে কড়াইশুঁটিও ঘরে আছে, তাহলে একটু শীতের দিন আর আজকে একটু শীতটা পড়েওছে। তো এতদিন শীতটা এতটা আমাদের এখানে ছিল না অতটাও, হ্যাঁ, কিন্তু আজকে শীতটা ভালোই পড়েছে। তো ভাবলাম তাহলে গরম গরম কড়াইশুঁটির কচুরি হলে ভালোই হবে। আর ও তো আজকে বেরিয়ে যাবে, রাতে ট্রেন আছে, তো ও বললো তাহলে কচুরি খেয়েই বেরোবো। ঠিক আছে, তাহলে চলো সন্ধ্যেবেলায় সবাই মিলে এখন কড়াইশুঁটির কচুরি বানাতে শুরু করে দিচ্ছি। সাথে ছিল ইভিনিং স্ন্যাক্স উইথ কফি।
স্ন্যাক্সের মধ্যে আমি যে মেলা থেকে এনেছিলাম গুজরাটি বিভিন্ন খাবার, সেইগুলো দিয়েই করে নিলাম আজকের টিফিন। কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়েছিলাম সেইটাকে এবার কড়াইতে আমি একটু ঘি আর তেল দিয়ে পেস্টটাকে ভালো করে পুরটা বানিয়ে নেব। এই পুর বানানোর সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে পুরটা যেন খুব ভালোভাবে টাইট হয়, কড়াইতে যেন বেশ শক্ত ঝুরঝুরে হয়ে ওঠে। যতক্ষণ না জল টানবে ততক্ষণ তোমরা এই পুরটাকে ভালো করে তৈরি করে তবেই এই কচুরি বানাবে। আমি আজকে কড়াইশুঁটির কচুরিটা বানিয়েছি আটা দিয়ে। আটাটাকে ভালো করে ময়াম দিয়ে ঘি আর তেল, নুন, চিনি দিয়ে ভালো করে ময়াম দিয়ে একটু উষুম জল দিয়ে মেখে নিয়েছি। এরপর এগুলোকে একটা লেচি করে করে রেখেছি। এবার এই লেচিগুলোকে বাটির মতন করে গোল গোল ঘুরিয়ে তার মধ্যে এই কড়াইশুঁটির পুরটা ভরে তারপর এটাকে গোল করে একটু তেল দিয়ে হালকা হাতে বেলতে হবে। বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পুরটা মানে ফেটে বেরিয়ে যাবে। তাই হালকা হাতে গোল গোল করে বেলে তারপর এটাকে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। কাজেই এই প্রসেসটা খুবই সহজ, তাই এটাকে ডিটেলসে আমি আর দেখালাম না, তোমাদের মুখে বলে দিলাম। কেননা আটা দিয়েও কিন্তু কড়াইশুঁটির কচুরি দারুণ খেতে হয়। কচুরি লাগবে না? দিচ্ছি। কেমন হয়েছে পনিরটা? বাটার মশলা পনির খুব দারুণ হয়েছে। তোমরা তো জানোই যখনই ওর যাবার সময়টা হয়ে আসে আমাদের চার্লি স্যাড হয়ে যায়। তো কিছু করার নেই, যাই হোক মন দুঃখ করেও থাকুক আপাতত। তো আমি আজকে এখানেই আমার ব্লগটা শেষ করলাম। সারা দিনের এই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।